বাংলা সাহিত্যের কিছু রোমহর্ষক গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপন দ্য আনএক্সপ্লেন্ড ফাইল। আজ আপনাদের জন্য সত্যজিৎ রায় রচিত নিধিরামের ইচ্ছাপূরণ গল্প পাঠে অপূর্ব। কোনো মানুষই তার নিজের অবস্থা সম্পর্কে 16 আনা সন্তুষ্ট বোধ করে না। কোনো না কোনো ব্যাপারে একটা খুঁতখুঁতেমির ভাব প্রায় সবার মধ্যেই থাকে। রাম ভাবে তার শরীরে আরও মাংস হলো না কেন, হাড়গুলো বড্ড বেশি বেরিয়ে থাকে। শ্যাম ভাবে আমার কেন গলায় সুর নেই, পাশের বাড়ির ছোকরা তো দিব্যি হারমোনিয়াম বাজে গলা সাধে। যদু বলে আহা যদি খেলোয়াড় হতে পারতাম। গাভাস্কার বেটা কত রেকর্ডই না নাম করে নিল। মধু বলে যদি বোম্বাইয়ের ফিল্মের হিরো হতে পারতাম, যশ আর অর্থ দুয়েরই কোনো অভাব হতো না। তেমনি নিধিরাম মিত্তিরের মনেও অনেক অপূর্ণ বাসনা আছে। শুধু অপূর্ণ বাসনা নয়, ঈশ্বর তাকে যেভাবে সৃষ্টি করেছেন তাতেও তার আপত্তি। এই যেমন বেশিরভাগ লোকেই ফল খেতে ভালোবাসেন। আম, জাম, লিচু, আঙ্গুর, আপেল এসব ফলের কত সুনাম, লোকে কত ভালোবেসে এসব ফল খায় আর তার থেকে পুষ্টি লাভ করে। নিধিরামের কিন্তু এই কোনো ফলেরই রুচি নেই। বিধাতাকে এমনই বেয়াড়াভাবে সৃষ্টি করলেন কেন কি জানি। তারপর নিধিরাম নিজের চেহারা সম্পর্কেও সন্তুষ্ট নয়। দেখতে সে খারাপ নয়, কিন্তু মাথায় খাটো। 1973-এ সে একবার নিজের হাইট মেপেছিল, 5 ফুট 6.5 ইঞ্চি। তার আপিসের লোকনাথ গুই 6 ফুট লম্বা। নিধিরাম তার দিকে চেয়ে চেয়ে দেখে আর তার মন ঈর্ষায় ভরে যায়। যদি আর একটু লম্বা হওয়া যেত। তার ক্ষমতা অনুযায়ী যতদূর সম্ভব ততদূর নিধিরাম করেছে। মুখার্জি বিল্ডার্স অ্যান্ড কন্ট্রাক্টার্স কোম্পানিতে আজ 14 বছর চাকরি তার কর্তা তার উপর খুশিই আছেন। মাইনেও যা পায় তাতে তার স্ত্রী ও 2 ছেলে মেয়ে নিয়ে দিব্যি চলে যায়। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে কি, চাকরি ব্যাপারটাই নিধিরামের পছন্দ নয়। কত লোক আছে যারা সির্ফ লিখে পয়সা করে, গল্প, কবিতা, উপন্যাস, নাটক। তাতে তাদের খাটতে হয় ঠিকই, কিন্তু চাকুরিদের মতো 10টা 5টা ডেস্কের উপর ঘাড় গুঁজে বসে থাকতে হয় না। আর শিল্পী সাহিত্যিক গাইয়ে বাজিয়ে হলেও বাজারে যে নাম হয়, আপিসে চাকরি করে তো তা হয় না। পাবলিককে খুশি করে যে আনন্দ পাওয়া যায়, সে আনন্দ নিধিরাম কোনোদিন পাবে না। এটাই তার সবথেকে বড় আফসোসের কারণ। তার একটা বন্ধু আছে মনতোষ বাগজি, সে তাকে গায়ক পাড়ায়। অভিনয়ে সে রীতিমতো দক্ষ। সে পেশাদারি থিয়েটারে যোগ দিয়ে খুব নাম করেছে। হিরোর পাটেই করে সে বেশিরভাগ। নিধিরাম অনতোষকে অনেকবারই বলেছে, ভাই আমাকে অ্যাক্টিংয়ে একটু তালিম দিয়ে দে না, আমার বড় শখ। অন্তত ক্লাবে ট্যাবেও যদি 2-1টা পাঠ করতে পারি, তাহলেও তো 5 জন আমাকে চেনে। সকলের মধ্যে সব গুণ থাকে না। অ্যাক্টিং যে করবি তার গলা কোথায় তোর? লোকে পিছনের সারি দেখে তোর কথা শুনতে না পেলে এমন আওয়াজ দেবে যে অভিনয়ের 12টা বেজে যাবে। এবার পুজোর ছুটিতে পুরীতে গিয়ে নিধিরাম এক সাধুবাবুর সাক্ষাৎ পেল। ভদ্রলোক সমুদ্র তটে দাঁড়িয়ে আছেন। তাকে ঘিরে জনাভিষেক মেয়ে পুরুষ ভক্তের দল। সাধু সন্ন্যাসী দেখা পেলে নিধিরাম কৌতূহল চেপে রাখতে পারে না। বিশেষ করে এর মতো তেজিয়ান চেহারা সাধু হলে তো কথাই নয়। নিধিরাম ভিড় ঠেলে একটু কাছে যেতেই বাবাজির দৃষ্টি তার উপর পড়ল। কি বাবা নিধিরাম, যা নয় তাই হবার শখ হয়েছে? নিধিরাম সাধুর মুখে নিজের নাম শুনে তাজ্জব বনে গেছে। খাঁটি সিদ্ধপুরুষ না হলে এই ক্ষমতা হয় না। সে আমতা আমতা করে বলল, আগে কই না তো, না কই না তো। না আবার কি? স্পষ্ট দেখতে পাচ্ছি তোর দেহ 2 ভাগে ভাগ হয়ে রয়েছে। একটা তোর বাস আর একটা বাসনা। বাসনাটাই যে প্রবল হয়ে উঠেছে, তার কি হবে? কি হবে তা আপনি বলে দিন বাবাজি। আমি মুখ্য মানুষ, আমি আর কি বলবো। হবে হবে, মনোবাঞ্ছা পূর্ণ হবে, তবে এখনই নয়, সময় লাগবে। একেবারে মূল উপড়ে ফেলতে হবে তো, তারপর আবার
নতুন করে শেকড় গজাবে, আর সে শেকড় নতুন জমিতে ভূমির নিচে প্রবেশ করবে। চারটিখানি কথা তো নয়, তবে ওই যা বললাম তোর হবে। এই ঘটনার কিছুদিন পরেই কলকাতায় ফিরে এসে একদিন নিধিরামের কলা খেতে ইচ্ছে করলো। বেন্টিক স্ট্রিটের মোড়ে কলা বিক্রি হচ্ছে। নিধিরাম একটা কিনে খেয়ে দেখো, দিব্যি স্বাদ। 39 বছর বয়সেও তাহলে মানুষের রুচি পাল্টায়। এটার সঙ্গে সাধুবার কোনো সম্পর্ক আছে কি না সেটা নিধিরাম খেয়াল করেনি, তবে এই দিয়ে তার পরিবর্তনের সূত্রপাত। সেদিন আপিসে নিধিরামের কাজে মন বসল না। কয়দিন থেকেই সে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছে। পুরীর বাবাজির কথা বেশ মনে পড়ছে তার, ফলে তার কাজেও ব্যাঘাত ঘটছে। তার পাশের টেবিলে ফণিবাবুর টিফিন টাইম হয়েছে দেখে একটা সিগারেট ধরিয়ে বললেন, আজ মুক্তির মশাইকে অন্যমনস্ক দেখছি কেন? কিসের এত চিন্তা? কথাটা বলে সিগারেটের একটা টান দিয়ে একরাশ ধোঁয়া ছাড়লেন ভদ্রলোক। আর সেই ধোঁয়া নিধিরামের নাকে মুখে প্রবেশ করে হঠাৎ তাকে বিষম খাইয়ে দিল। অথচ নিধিরাম নিজেই বিড়ি সিগারেট খায়, ধোঁয়ায় সে সম্পূর্ণ অভ্যস্ত। আজ হঠাৎ এমন হলো কেন? তার আজ নিজের পকেটে এক প্যাকেট উইলস রয়েছে। খেয়াল হলো যে 11টার সময় চায়ের পশে সিগারেট ধরায়নি। এটা নিয়মের একটি বিরাট ব্যতিক্রম। এখানেও তার বিরাট বড় পরিবর্তন সে লক্ষ্য করলো। এই নিয়ে সে ফণিবাবুকে কিছু বলল না। এরপর থেকে নিধিরামের নানা রকম দ্রুত পরিবর্তন হতে লাগলো। সে লুঙ্গি ছেড়ে ধুতি, আমিষ ছেড়ে নিরামিষ, অ্যালোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথি ধরলো। মাথার টেরি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে এলো। তার গোপ ছিল না, এখন একটি সরু গোপ গজালো। মাথার চুলটাও বেড়ে ঘাড় অবধি ঝুলে এলো। এর মধ্যে এক শনিবার নিধিরাম গিন্নিকে নিয়ে মর্যাদা নাটকে দেখতে গেল রংমহলে। হিরোর পাটে ছিল বন্ধু মনতোষ বাগজি। নিধিরাম বুঝল তার বন্ধুর অভিনয় ক্ষমতা। দর্শককে সে ধরে রাখতে পারে হাতের মুঠোর মধ্যে। দর্শকও বারবার করধ্বনি করে তার তারিফ জানিয়ে দেয় নায়ককে। নিধিরামেরও আবার নতুন করে ইচ্ছা জাগলো অভিনেতা হওয়ার। নাটকের শেষে ব্যাকস্টেজে গিয়ে সে বন্ধুর অভিনয়ের প্রশংসা করে এলো মুক্ত কণ্ঠে, আর নিজের আফসোসটাও জানিয়ে এলো। মনতোষ তাকে পিঠ চাপড়ে বলে উঠল, সুখে থাকতে ভূতে কি লই, তাই না? থিয়েটারে কি আছে? আজ আছি কাল নেই। তোদের চাকরিতে ঢের বেশি নিরাপত্তা। নিধিরাম ম্যাটিনিতে গিয়েছিল নাটক দেখতে। ফেরার পথে কলেজ স্ট্রিট থেকে কিছু নাটকের বই কিনে নিল। স্ত্রী মনোরমা জিজ্ঞেস করলো, এসব কি হবে? পড়বো। ছোট্ট করে জবাব দিল নিধিরাম। 7 জন্মেও তো নাটক পড়তে দেখিনি তোমায়। এবার দেখবে। স্বামীর মধ্যে কিছু পরিবর্তন কদিন থেকে লক্ষ্য করছেন মনোরমা, কিন্তু সে সম্বন্ধে কোনো মন্তব্য করেনি। আজ তাকে জিজ্ঞেস করতেই হলো, তোমার কি হয়েছে বলো তো? স্বামীর সঙ্গে পুরী যায়নি মনোরমা, কারণ অসুস্থ বাবার পরিচর্যা করতে হচ্ছিল তাকে। তাই সাধু বাবার ভবিষ্যৎবাণীর সম্বন্ধে সে কিছুই জানতো না। নিধিরামও ঘটনাটা গিন্নির কাছে প্রকাশ করেনি। তবে চেপে রাখলেই বাকি, এত পরিবর্তন হয়েছে নিধিরামের এই কম মাসে যে সেটা স্ত্রীর দৃষ্টি আকর্ষণ না করে পারে না। এখানে এটাও বলা দরকার যে স্বামীর রূপান্তরে মনোরমা খুশিই আছে, কারণ পরিবর্তনগুলো তো সব ভালো দিকেরই। বড়দিনের ছুটিতে নিধিরাম নাটকের বইগুলো পড়ল। একটাতে হিরোর পাটের বেশ খানিকটা মুখস্থ করে সে স্ত্রীকে অভিনয় করে দেখালো। মনোরমার চোখ কপালে উঠে গেল। স্বামীর মধ্যে এমন একটা দক্ষতা লুকিয়েছিল সে কল্পনাই করতে পারেনি। 39 বছর বয়সে মানুষের দৈর্ঘ্য বাড়ে না, বছর 25 থেকে বাড়া বন্ধ হয়ে যায়। কিন্তু শার্ট পাঞ্জাবের হাতাগুলো খাটো মনে হচ্ছে দেখে নিধিরাম নতুন করে হাইট মেপে দেখলো, এবার হলো 5 ফুট 9 ইঞ্চি। এই তাজ্জব ঘটনাও নিধিরাম কারুর কাছে প্রকাশ করলো না, তবে গিন্নিকে বলতেই হলো। আর নতুন মাপের কিছু জামা তৈরি করতে খরচও হয়ে গেল কিছু। ঘটনাটা এতই অস্বাভাবিক আর নিধিরামের পক্ষে এতটাই আনন্দের যে খরচটা সে গ্রাহ্যই করল না। তার শুধু যে হাইট বেড়েছে তা নয়, গায়ের রঙও কিছু পরিষ্কার হয়েছে, আর শরীরের বল হয়েছে আগের চেয়ে অনেকটা বেশি। একদিন নিধিরাম অফিস থেকে ফিরে
শোবার ঘরে আলমারির বড় আয়নার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নিজের চেহারার দিকে দেখে মনে মনে একটা ব্যাপার স্থির করে ফেলল। শ্যামবাজারে থিয়েটার পাড়াতে একবার যাওয়া দরকার। সম্রাট অপেরা কোম্পানিতে যে হিরোর পাঠ করতো সেই মলয় কুমার সম্প্রতি থিয়েটার ছেড়ে দিয়েছে। সম্রাটের ম্যানেজারের সঙ্গে একবার দেখা করা দরকার। যেমন কথা তেমন কাজ। ম্যানেজার প্রিয়নাথ শাহর সঙ্গে সোজা দেখা করলো নিধিরাম। অভিজ্ঞতা কি? জিজ্ঞেস করলেন ম্যানেজার মশাই। একেবারে নেই, কপটে স্বীকার করল নিধিরাম। তবে অভিনয় করে দেখিয়ে দিতে পারি। আপনাদের প্রতিধ্বনি নাটকে মলয় কুমার যে পাঠটা করেছিল সেটা আমার মুখস্থ আছে। বটে? অখিল বাবু! বলে একটা হাঁক দিলেন। এক টাকমাথা পৌঢ় ভদ্রলোক পর্দার ফাঁক করে ঘরে ঢুকলেন। আমায় ডাকছিলেন? হ্যাঁ, বলছিলাম একে একবার বাজিয়ে দেখুন তো। ইনি বলছেন মলের পাটটা নাকি এর মুখস্থ। দেখুন তো এগিয়ে দিয়ে কাজ চলে কি না। বেশিক্ষণ পরীক্ষা করতে হলো না। মিনিট 15-এর মধ্যে নিধিরাম বুঝিয়ে দিল যে সে মলয় কুমারের চেয়ে কম তো নয়ই, বরং অনেক ব্যাপারে তার চেয়েও বেশি দক্ষ। 1 জানুয়ারি নিধিরাম চাকরিতে ইস্তফা দিয়ে সম্রাট অপেরা যোগ দিল। মাইনে শুরুতে 2500, তবে কাজ ভালো হলে আর লোকে তাকে পছন্দ করলে আরও বাড়বে। মুখার্জি কোম্পানির চাকরি যে নিধিরাম কোনোদিন ছাড়বে এটা কেউ ভাবতে পারেনি। নিধিরাম দার্শনিকের ভাব করে তার সহকর্মীদের বলল, মনে রাখবেন, মানুষের জীবনে পরিবর্তন আসবেই। চিরকাল জীবনটা যে একই পথে চলবে এটা ভাবাই ভুল। তবে নাটকে যোগ দিয়েও পুরনো আপিসের সঙ্গে সম্পর্কটা চট করে ছাড়তে পারল না নিধিরাম। এক সোমবার টিফিন টাইমে সেখানে গিয়ে শুনল যে তার জায়গায় নতুন লোক এসছে। খবরটা দিলেন ফণীবাবু। বললেন, যিনি এসছেন তিনি আবার আপনার ঠিক উল্টো। ইনি আগে থিয়েটার করতেন। নিধিরামের কৌতূহল হলো। কি নাম বলুন তো? মনতোষ বাগচি। বললেন পুরীতে এক সাধুর সঙ্গে দেখা হয়েছিল। তিনি নাকি বলেছিলেন তার জীবনে অনেক চেঞ্জ আসবে। ভদ্রলোকের থিয়েটারে বিতৃষ্ণা ধরে গেছে। বললেন চাকরি পেয়ে তার জীবন অনেক বেশি নিশ্চিন্ত লাগছে। গল্পটি পুরোটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানান। এরকম গল্প ও কাহিনী হচ্ছে আমাদের জীবনের কিছু স্মৃতি। তাই জন্য আপনি, আমি, আমরা সবাই যারা গল্প পড়তে ও শুনতে ভালোবাসি, আমাদের সবার জন্য প্রতি রবিবার নিয়ে আসছি নতুন কিছু গল্প। ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করুন। আপাতত আজকের মতো বিদায়।